আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব ওয়েবসাইট হ্যাকিং ইউজিং পিএসপি। মানে পিএসপি ব্যবহার করে কিভাবে আর কি একটি ওয়েবসাইটকে হ্যাক করা যায় বা কম্প্রোমাইজ করা যায়। তো তার আগে আমরা জেনে নেই যে হোয়াট ইজ পিএসপি। তো পিএসপি হলো একটি ওপেন সোর্স সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ব্যবহার করে ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন ইত্যাদি তৈরি করা যায়। বর্তমান সময়ে প্রত্যেকটা ওয়েবসাইটই কম বেশি পিএসপি ব্যবহার করা হয়। আর এই পিএইচপিতে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি বা মিসকনফিগারেশন থাকতে পারে। আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে ব্যবহৃত যে পিএইচপিটা আছে ওটার ভিতরেও যদি বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি বা মিসকনফিগারেশন যদি থেকে থাকে, তাহলে কিন্তু হ্যাকাররা খুব সহজ আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন কম্প্রোমাইজ করতে পারবে। চলুন দেখে নেই পিএইচপি ব্যবহার করে কিভাবে একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন কম্প্রোমাইজ করা যায়। পিএইচপি দিয়ে ওয়েবসাইট হ্যাকিং বা কম্প্রোমাইজ করার জন্য আমাদের তো একটা লাইভ ওয়েবসাইটের প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমরা লাইভ বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তো তো আমরা কোনো অন্যের ওয়েবসাইট বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইটের পরিবর্তে আমরা কি করব, মেটাএক্সপ্লয়েটেবল টুল যে লিনাক্সটা আছে এইটা ইউজ করব। কারণ মেটাএক্সপ্লয়েটেবল 2 এরও কিন্তু একটা ওয়েবসাইট ল্যাব ভার্সন আছে। তো আমরা ওইটাকেই ব্যবহার করব। তো আমরা nmap ব্যবহার করে দেখব যে আমাদের যে মেটাএক্সপ্লয়েটেবল লিনাক্সটা আছে এটার পিএইচপি অ্যাক্টিভ আছে কিনা, বা এই পিএইচপির ভিতরে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি আছে কিনা। তো স্ক্রিপ্ট যে রান করার যা আছে সব কিছু আমরা nmap এর সাহায্যেই করব। তো আমরা শুরু করি। -s বড় হাতের S, এটা হলো যে টিসিপি সিন স্ক্যান। টিসিপি সিন স্ক্যান দেওয়ার জন্য এটা ব্যবহার করছি। আর তারপর হলো যে -s b হলো যে এটা হলো যে ভার্সন দেখার জন্য, যে কোন কোন পোর্টে কি কি ভার্সন ওপেন আছে তা দেখার জন্য। তো পোর্ট হিসাবে আমরা একদম 65,535টাই দিব এক থেকে। যদি পোর্ট মেনশন করে না দিই তাহলে ও কী করবে, জাস্ট কমন যে 1000 পোর্টগুলো আছে ওগুলাই কী করবে, স্ক্যান করবে। আর বাদবাকি যদি অন্য কোনো পোর্ট যদি ওপেন থাকে তাহলে কিন্তু ওগুলোও চেক করবে না। তো তার জন্যে আর কি একদম সম্পূর্ণ পোর্ট মেনশন করে দেওয়া হয়েছে। তো ইন্টার। তো আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে। এখন আমরা খুঁজি যে কোন জায়গায় কোনো জায়গায় পিএইচপি লেখা আছে কিনা স্ক্যান রেজাল্টের ভিতরে। তো দেখা যাক। তো এই জায়গায় তেমন পিএইচপি নামে কিন্তু কিছু নেই। তো আমরা কিন্তু জানি যে পিএইচপি কিন্তু ওয়েবসাইটের ভিতরে থাকে। আর ওয়েবসাইট হোস্ট করা থাকে কিসের ভিতরে, HTTPS বা HTTPর ভিতরে। তো এখন আমরা খুঁজি যে এই জায়গায় HTTP আছে কোন জায়গায়, বা HTTPS আছে কিনা। তো এই জায়গায় একটা দেখা যাচ্ছে HTTP আছে কত, 8180 পোর্টের ভিতরে একটা HTTP আছে, কিন্তু তাও কিন্তু এই জায়গায় পিএইচপি নামের কোনো কথা নাই। তারপর আমরা দেখি যে আর কোথায় আছে HTTP লেখা। আরেকটা HTTP আছে পোর্ট 80-র ভিতরে, এই জায়গায়ও কিন্তু পিএইচপি নামে কোনো কিছু লেখা নাই। কিন্তু সবচেয়ে বেশি পিএইচপি থাকার চান্স কিন্তু এই যে এই পোর্ট 80-র ভিতরেই। কারণ আমরা জানি সাধারণত কিন্তু সব কিছু হোস্ট করা থাকে পোর্ট 80-র ভিতরেই। যে মেটাএক্সপ্লয়েটেবল 2 যেটা আছে, মেটাএক্সপ্লয়েটেবল 2 লিনাক্স যেটা আছে ওইটার সব কিছু কিন্তু বেশিরভাগই কিন্তু হোস্ট করা থাকে পোর্ট 80-র ভিতরে, যে HTTPটা আছে এটার ভিতরে। তো আমরা এই দুইটা পোর্টটাকেই টেস্ট করে দেখব, যে একটা পোর্ট 80 আর একটা দেখব পোর্ট কত, 8180-র ভিতরে দেখব। যে এই দুইটা টেস্ট করে দেখব যে কোনটার ভিতরে আসলে পিএইচপি আছে, আর ওই পিএইচপি থাকলে ওই পিএইচপির ভিতরে কোনো ভালনারেবিলিটি আছে কি না। তো তার আগে কী করি, আমাদের যেহেতু পোর্ট দুইটা আসছে, একটা হলো 80 আসছে আর একটা কত আসছে, 8180 আসছে। তো আমরা আগে একটু ব্রাউজ করে দেখে নিই যে এই দুইটা পোর্টের ভিতরে কি কি সার্ভিস ওপেন আছে। তো তার জন্য আমরা ব্রাউজারে যাই। এই জায়গায় আমরা মেটাএক্সপ্লয়েটেবল আর আইপিটা লিখি 103। এখন এইটা লেখার পরে আমরা শেষে কী করব, ক্লোন দিব। ক্লোন দিয়ে আগে কত লিখব, আগে ছিল কত 8180 নাম্বার পোর্টটা ছিল। তা আমরা 8180 নাম্বার পোর্টটা লেখা দেখি যে এই জায়গায় কী আছে, অ্যাপাচির একটা সার্ভিস রান আছে। এই জায়গায় কিন্তু পিএইচপি নাই। তো তারপর আমরা আবার দেখি, আবার আমরা 80 নাম্বার পোর্টটা চেক করি। এই যে 80 নাম্বার পোর্টটার ভিতরে কিন্তু একটা ওয়েবসাইট আকারে আসছে, বা এটা কিন্তু একটা ল্যাব, এটা একটা ভার্নাবেল ল্যাব। এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ভার্নাবিলিটি চেক করা যায় ওয়েবসাইটের। তো এই জায়গায় কিন্তু আসছে, এই জায়গায় কিন্তু একটা আছে পিএইচপি মাই অ্যাডমিন নামে কিন্তু একটা অপশন আছে। তো এই জায়গায় কিন্তু থাকার সবচেয়ে চান্স বেশি, কিন্তু পোর্ট 80-র ভিতরে সবচেয়ে থাকার চান্স বেশি। তারপর আমরা দোনোটা পোর্টই চেক করব। তো তারপর আমরা আরেকটা জিনিস দেখি, তো আরেকটাভাবে চেক করা যায়, আমরা ওইভাবেও চেক করে দেখি 92। এখন আমরা এই জায়গায় কী লিখবো, এই জায়গায় আমরা লিখবো php.info.php। এটা লেখা দেখলেও একদম ডাইরেক্ট পিএইচপির সার্ভিসটাই রান হয়ে যাবে। এই যে একদম কিন্তু এই পোর্টের এই যে মেটাএক্সপ্লয়েটেবল 2 লিনাক্সের ভিতরে যে পিএইচপির যে সার্ভিসটা রান আছে ওই সার্ভিসটা কিন্তু চলে আসছে, যে পিএইচপির ইনফরমেশনগুলো কিন্তু চলে আসছে। এই যে একদম সব ধরনের ইনফরমেশন কিন্তু চলে আসছে। তো এখন আমরা যাই, আমাদের টার্মিনালে যাই, আমাদের টার্মিনালে ফেরত যেয়ে আমরা
ওই যে স্ক্রিপ্টটা তো রান করব। তো স্ক্রিপ্টটা রান করার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেই যে এই যে আমরা যে পিএইচপির যে স্ক্রিপ্ট রান করব, তো আমরা দেখে নিই আমাদের যে লিনাক্সের ভিতরে পিএইচপির কী স্ক্রিপ্ট আছে বা কীরকম টাইপের স্ক্রিপ্ট আছে। তো ওটা আগে আমরা একটু দেখে নিই আর তারপর আমরা স্ক্রিপ্টটা রান করব। এখন এলএস দিব, এলএস দিয়ে দেখবো এর ভিতরে কি আছে। তো এই যে এলএস দিলে কিন্তু একটা হিউজ একটা স্ক্রিপ্টের লিস্ট আসছে, যে যত ধরনের স্ক্রিপ্ট ছিল সবগুলোর লিস্ট আসছে। তো এইভাবে তো আমাদের একটা একটা করে খুঁজে দেখা সম্ভব না, বা দেখতে গেলে অনেক টাইম লাগবে। তো তার জন্য আমরা কি করব, এখন এটাকে আর একটু শর্ট ফর্মে নিয়ে আসবো। এই যে এখন আমরা যখন শর্ট ফর্ম করে দিছি, এলএস দিয়ে গ্রেপ করে পিএইচপি লিখে দিছি, যাতে একদম শর্ট করে জাস্ট খালি পিএইচপি রেজাল্টে আসছে। এই যে কি 4টা কিন্তু স্ক্রিপ্ট আছে পিএইচপির জন্য। তা আমরা ইউজ করব এই 3টা ইউজ করব, আমরা এই শেষের 3টা স্ক্রিপ্ট ইউজ করব, প্রথম স্ক্রিপ্টটা ইউজ করব না। তো এখন আমরা স্ক্রিপ্ট রান করতে যাই। তো সবই সেম থাকবে, শুধু কি আমাদের পোর্টটা চেঞ্জ হবে এবং কি আমরা এক্সট্রা করে স্ক্রিপ্টটা লাগাবো। তো পোর্টটা ছিল কোনটা, পোর্ট কিন্তু ছিল আমাদের দুইটা, একটা ছিল 80 এবং আরেকটা ছিল কি 8180। তো আমরা এই পোর্ট দুইটা সেম রাখলাম। এখন আমরা লিখবো স্ক্রিপ্ট। তো আমরা কি করলাম, স্ক্রিপ্টে কি করলাম, আইসা http-php, এই যে http-php আমরা এই পর্যন্ত রাখছি, কারণ এই তিনটা স্ক্রিপ্টের ভিতরে কি এই পর্যন্ত কিন্তু সেম। তো বাকিগুলো আমরা লিখবো না, বাকিগুলোর জায়গায় আমরা স্টার লাগাই দেবো। স্টার লাগাই দিলে এই যে তিনটা কিন্তু পেয়ে যাবে, যেহেতু এই 3টা পর্যন্ত কিন্তু সেম, এই দুইটা কিন্তু তিনটাতে কিন্তু এইটুক সেম। তো যার কারণে আমরা জাস্ট স্টার লাগাই দিছি, তো যার ফলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা ইন্টার দিব, ইন্টার দিলে স্ক্রিপ্টটা রান হয়ে যাবে। তো এই যে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে। তো প্রথমে আসছি যাই 8080, 8080 এই জায়গায় কিন্তু এই পিএসপি রিলেটেড কিছু পায় না, এই জায়গায় পাইছি কি অ্যাপাচি পাইছে। আমরা কিন্তু দেখছিলাম এই জায়গায় কিন্তু পিএসপি রিলেটেড কিছু নাই, এই জায়গায় ছিল কি অ্যাপাচি। এই যে আমরা আবার একটু দেখি, এই যে জায়গায় কিন্তু এই যে 8080 এই জায়গায় কিন্তু পিএসপি নাই, এই জায়গায় কি আছে, অ্যাপাচি আছে। তারপর আসি 80 নাম্বার পোর্ট, 80 নাম্বার পোর্টের ভিতরে কিন্তু পিএসপি পাইছে। প্রথমে একটা সার্ভিস পাইছে কি অ্যাপাচির সার্ভিস পাইছে, এই যে অ্যাপাচি পাইছে প্রথম দুইটা। তারপর কি পাইছে, তারপর কিন্তু এই যে কোয়ারি পাইছে একটা। তারপর কি পাইছে, তারপর আবার কি পাইছে, এই যে পিএসপি পাইছে দুইটা, যে পিএসপি পাইছে কিন্তু তারপর এই যে পিএসপি পাইছে। তো আমরা এখন এই ভার্সনটাকে এক্সপ্লোর করে দেখব, যেহেতু 8180-র ভিতরে কিছু পাইনি, পাইছিল যা শুধু 80 নাম্বার পোর্টের ভিতরে। তো আমরা এখন এই 80 নাম্বার পোর্টটাকে এক্সপ্লোর করে দেখব, যেটার মাধ্যমে কোনো অ্যাক্সেস নেওয়া যায় কিনা, ওয়েবসাইট বা সার্ভার। তো এটা দুইভাবেও করা যায়। আমরা কি করতে পারি, এক্সপ্লয়েট ডিবি, ওই যে এক্সপ্লয়েট ডিবি বলতে একটা যে আছে, তো এই এক্সপ্লয়েট ডিবির মাধ্যমেও করতে পারি, আবার কি আমরা এমএসএফ কনসোলের মাধ্যমেও করতে পারি। তো আমরা যেহেতু পাইছি, কত পাইছি আমরা 5.2.4, আমরা যে দেখছিলাম যে পিএসপিটা দেখছিলাম ওটার ভার্সন কত, এই যে 5.2.4। আমরা যে দেখলাম যে এই যে পিএসপি ইনফো লেখা যে দিলাম, তো এইটার ভিতরে কিন্তু 5.2.4। তো আমাদের এই রেজাল্টও কিন্তু আসছে যে 5.2.4। কোথায়, এই যে 5.2 এই যে 5.2.4, এই যে রেজাল্টও কিন্তু আসছে। তো এটা কিন্তু দুইভাবে করা যায়, এই যে এক্সপ্লয়েট ডিবির মাধ্যমেও কিন্তু করা যায়। তো এক্সপ্লয়েট ডিবিতে যে আগে দেখি যে পিএসপি রিলেটেড কিছু আছে কিনা। তো এই জায়গায় কি ছিল, পিএসপি কোথায়, এই যে পিএসপি 5 দেখি, এটাকে দিয়ে দেখি যে এটা দিয়ে সার্চ দিয়ে দেখি আসে কিনা। এইভাবে সার্চ দিয়ে দেখলাম যে কিছু নাই। তো এখন আমরা দিয়ে দেখি, শুধু পিএসপি লেখা দেখি। তো পিএসপি কত ছিল, 5.2.4 ছিল। এই যে পিএসপি 5.2.4 লিখছি, পরে কিন্তু আসছে এই যে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই জায়গায় কয়টা আসছে, পাঁচটা আসছে। এই জায়গায় কিন্তু পাঁচটা আসছে। এই জায়গায় কিন্তু পাঁচটা স্ক্রিপ্ট আছে রান করার জন্য, ভার্নাবিলিটি টেস্টিং করার জন্য। তো আজকে আমরা এটা ব্যবহার করব না, আজকে আমরা দেখব এমএসএফ কনসোল ব্যবহার দেখব। দেখি এমএসএফ কনসোল ব্যবহার করে কি করা যায়। তো এমএসএফ কনসোল লিখি এই জায়গায়। তো এই যে এমএসএফ কনসোল কিন্তু চলে আসছে। তো আমরা যেহেতু পিএসপি দিয়ে কী করব, পিএসপি এক্সপ্লয়টেশন করব। তো তার জন্য আগে আমাদের এই জায়গায় সার্চ দিতে হবে যে পিএসপি রিলেটেড কোনো স্ক্রিপ্ট এই জায়গায় আছে কিনা। তো তার জন্য আমরা সার্চ দেই। তো এই জায়গায় সার্চ দেওয়ার ক্ষেত্রে শুধু পিএসপি লিখলে হবে না, আমরা লিখবো কি পিএসপি কনফিগ লিখবো। আমরা কনফিগ বলতে আমরা ফুল কনফিগ লিখবো না, আমরা লিখবো সহজে লিখবো। কনফিগ বলতে কনফিগারেশন, মিসকনফিগারেশন বোঝায়। তো আমরা এটাকে সংক্ষেপে লিখবো সিজিআই। তো আমরা এখন এই জায়গায় দেখবো যে আসছে কটা, 32টা আসছে। তো আমরা এখন এই জায়গায় দেখবো যে আমাদের যে সার্চ রেজাল্টটা ছিল, এই সার্চ রেজাল্টটার ভিতরে মানে আমরা সার্চ রেজাল্ট বলতে আমরা যেটা লিখে সার্চ দিছি ওইটার সাথে কোন রেজাল্টটা মিলে। মানে আমরা সার্চ দিছিলাম কি লেখা, যে পিএসপি সিজিআই লিখে সার্চ দিছিলাম। তো আমরা এখন দেখবো পিএসপি সিজিআই এসে কোন জায়গায় কোন জায়গায়, এই যে কয়টা পিএসপি সিজিআই আছে। তারপর আমরা উপরে যাই, উপরে যাই দেখি উপরে আর আছে কিনা, না উপরে আর নাই, উপরে আর নাই। পিএসপি সিজিআই উপরে আর নাই, এই যে উপরে আর কিন্তু নাই। তো আছে কিন্তু এই জায়গায় একটা সিজিআই আছে, এটা শুধু সিজিআই, এটা পিএসপি নাই। এই জায়গায় শুধু পিএসপি আছে, এই জায়গায় শুধু সিজিআই আছে। তো এই জায়গায় কিন্তু পিএসপি সিজিআই দুটোটাই আছে।
তো এই যে দুইটার ভিতরে কিন্তু পিএসপি সিজিআই দুটোটাই ফুলফিল আছে আমাদের সার্চ অনুযায়ী রেজাল্ট। তো আমরা ব্যবহার করব হলো 23 নাম্বারটা আমরা ব্যবহার করব। তো আমরা এখন লিখি এই জায়গায় শুধু ইউজ 23 লিখলেই হয়ে যাবে। তো আমরা 23 নংটা সিলেক্ট করছি। এখন কি করতে হবে, আমাদের যে স্ক্রিপ্টটা আছে 23 নংয়ের যে স্ক্রিপ্টটা আছে ওটা কিন্তু আমাদের মডিফাই করতে হবে। তো তার জন্য আমাদের লিখতে হবে শো অপশনস। তো এই জায়গায় কিছু রেজাল্ট আসছে, তো এটা আমাদের কি করতে হবে, মডিফাই করতে হবে। তো এই জায়গায় আমাদের আর হোস্ট সেট করতে হবে, আর পোর্ট সেট করাই আছে, শুধু আমাদের আর হোস্টটা সেট করতে হবে। আর এই জায়গায় কি হলো কি, আমাদের যে কানেকশনটা আসবে, তো আমাদের কানেকশনটা আসবে এই আইপিতে, মানে এটা আমাদের লিনাক্সের আইপি, বর্তমান লিনাক্সের আইপি আর এই পোর্টের মাধ্যমে এই আইপিতে কানেকশনটা আসবে। তো এটা হলো আমাদের লিনাক্সের। তো এখন আমরা আর হোস্টটা সেট করি। ওকে, আমরা কি করলাম, আর হোস্টটা সেট করলাম। আমরা যদি আবার দেখি শো অপশন দিয়া, আমরা আবার দেখলাম শো অপশন দিয়ে, এই যে এখন কিন্তু আমাদের আর হোস্টটা সেট হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু আর হোস্টটা সেট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা এখন এই স্ক্রিপ্টটা রান করে দিব। তো এই স্ক্রিপ্টটা রান করার জন্য আমরা রান কমান্ডও লিখতে পারি এবং এক্সপ্লয়েট কমান্ডও লিখতে পারি। তো আমরা রান কমান্ডটা লিখি। এই যে রান হয়ে গেছে স্ক্রিপ্টটা, এবং কি আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছি। আমরা কিন্তু এখন এই যে মেটা এক্সপ্লয়েটেবলের যে এই যে ওয়েব যে পিএসপির যে ইয়াটা আছে, ল্যাবটা আছে, এটার সাথে কিন্তু আমরা কানেক্ট হয়ে গেছি। এই যে পিএসপির এটার সাথে কিন্তু আমরা কানেক্ট হয়ে গেছি। তো এখন আমরা এই জায়গায় এলএস দিয়ে দেখি যে আমরা কি করতে পারবো। এলএস দিয়ে দেখি, এই যে এলএস দিয়ে দিলে কিন্তু এই যে ফাইল অ্যান্ড ডিরেক্টরি কিন্তু চলে আসছে। এই যে DBWA, তারপর পিএসপি মাই অ্যাডমিন, এই যে DBWA পিএসপি মাই অ্যাডমিন, এই যে এগুলো কিন্তু সব শো করতেছে। তারপর এই জায়গায় যা আছে, এই জায়গায় কিন্তু তার সেমগুলোই কিন্তু আছে, এই জায়গায় কিন্তু তার সেমগুলোই আছে, এই যেগুলো কিন্তু সব সেমগুলোই আছে কিন্তু এই জায়গায়, এই জায়গায় কিন্তু সেমগুলোই আছে। তো আমরা কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি, আমরা কিন্তু এটার অ্যাক্সেস পেয়ে গেছি। তো এখন আমরা চাইলে কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা এই জায়গায় কনফিগারেশন করতে পারবো, ফাইল এডিট করতে পারবো, ফাইল ডিলিট করতে পারবো, আমাদের যা মন চায় আমরা তা করতে পারবো। তো এটা ছিল আমাদের টেস্টিং পারপাস। আমরা কিন্তু একদম অতি সহজে কিন্তু একটা কি করলাম, ওয়েব সার্ভার কি করলাম, কম্প্রোমাইজ করে ফেলাইলাম। তো আমরা কি করলাম, প্রথমে এনম্যাপ দিয়ে কি করলাম, স্ক্রিপ্ট রান করলাম, স্ক্রিপ্ট রানের রেজাল্ট আসলাম। তো রেজাল্ট দিয়ে আমরা কি করলাম, এমএসএফ কনসোলে যায় কি করলাম, আরেকটা স্ক্রিপ্ট রান করলাম। তার ফলে কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের কানেকশন চলে আসছে। এটা কিন্তু একদম ইজি একটা মেথড। তো এটা গেল আমাদের নিজেদের ক্ষেত্রে, মানে নিজেদের টেস্টিং ক্ষেত্রে। এখন যদি আপনি চান যে না আপনি আরেকটা ওয়েবসাইটের টেস্টিং করবেন, মানে ইথিক্যালি আর কি, ইথিক্যালি আরেকজন ওয়েবসাইটের টেস্টিং করবেন, বা একজন ওয়েবসাইটের বাগ বের করবেন বা বাগ বাউন্টিং করবেন, বা সেক্ষেত্রে আপনি বুঝবেন কেমনে এই ওয়েবসাইটের ভিতরে পিএসপির বাগ আছে। তো বুঝার ক্ষেত্রে আপনি সবার প্রথম চেক করবেন ওই ওয়েবসাইটের পিএসপির ভার্সনটা চেক করবেন। এই যে পিএসপির যে ভার্সনটা আছে, এই পিএসপির ভার্সনটা চেক করবেন অন্য ওয়েবসাইট বা অন্য কারো বাগ বাউন্ডি করার ক্ষেত্রে, বা কারো পেনিটেশন টেস্টিং করার ক্ষেত্রে, বা কারো সার্ভার টেস্ট করার ক্ষেত্রে। তখন আপনি কি করবেন, এই যে সবার আগে চেক করবেন তার পিএসপি ভার্সনটা কে আছে। তো ভার্সন অনুযায়ী কী করবেন, এক্সপ্লয়েট ডিবিতে আছে, এক্সপ্লয়েট ডিবিতে সার্চ দিয়ে দেখবেন কোনো স্ক্রিপ্ট আছে কি না। তো তারপর কি করবেন, আপনি যদি এক্সপ্লয়েট ডিবিতে যদি স্ক্রিপ্ট থাকে, তো আপনি ওই স্ক্রিপ্ট অনুযায়ী রান করে দেখতে পারবেন, টেস্ট করে দেখতে পারবেন যে তার এই পিএসপিটা ভার্নাবল কি না। তো এক্সপ্লয়েট ডিবি বাদে আরেকটা মেথড ইউজ করতে পারেন, সেটা কি এমএসএফ কনসোল। এমএসএফ কনসোল বের করেও কিন্তু, মানে এমএসএফ কনসোলের মাধ্যমেও কিন্তু আপনারা টেস্ট করে দেখতে পারবেন। তো এখন হলো যে কথা হলো যে আপনি যে অন্য একটা ওয়েবসাইটের যে পিএসপি বুঝবেন কীভাবে, আর একটা ওয়েবসাইট পিএসপি ব্যবহার করে কি করে না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, গুগল ডর্কিং ইউজ করতে পারেন। যে গুগল ডর্কিং ইউজ করে আপনি দেখতে পারেন যে কোন কোন ওয়েবসাইটের ভিতরে পিএসপির ভার্নাবিলিটি আছে বা নাই। তো তার জন্য আপনি কি করতে পারেন, এই জায়গায় একটা গুগল ডর্কিংয়ের স্ক্রিপ্ট রান করে দিতে পারেন। সেটা হলো যে কি, এই মাধ্যমেও কিন্তু আপনি জানতে পারেন যে ইনওআরএল পিএইচপি ইনফো ডট পিএইচপি, মানে এটা হলো গুগল ডর্কিংয়ের একটা মেথড। এই গুগল ডর্কিংয়ের একটা মেথডের ব্যবহার করেও কিন্তু আপনি জানতে পারবেন যে কোন কোন ওয়েবসাইটের পিএইচপির ভার্নাবিলিটিগুলো আছে, বা কোন কোন ওয়েবসাইট পিএইচপি কী করে ইউজ করে। তো যার ফলে কিন্তু এই জায়গায় কিন্তু চলে আসছে, এই জায়গায় কিন্তু লিস্ট চলে আসছে যে কোন কোন ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করা হচ্ছে। আর এই জায়গায় যে লিস্টগুলো আসছে, তো এই লিস্টগুলোর ভিতরে 100-এর ভিতরে 60 বা 70 বা 50% চান্স থাকে যে এই পিএইচপির ভিতরে কী আছে, ভার্নাবিলিটি আছে। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একটাই ওয়েবসাইট ওপেন করি, ওয়েবসাইট ওপেন করলে বুঝতে পারবেন। এই যে কিন্তু পিএইচপির ভার্সনটা কি দেখছেন, আরও কিন্তু লো। যে আমাদের মেটা এক্সপ্লয়েটেবল 2 এর ভার্সন কিন্তু 5.2.4, আর এটার ভার্সন কিন্তু 4.3.9। তো বুঝতে পারছেন আমি কেন বলছি 100-তে 100-তে 60% বা 50% বা 70% ভার্নাবিলিটি থাকার চান্স আছে। তো আমাদের মেটা এক্সপ্লয়েটেবল এর যে পিএইচপির ভার্সনটা আছে, ওটার চেয়েও কিন্তু এটার ভার্সনটা কিন্তু লো ভার্সন, আরও ব্যাকডেটেড ভার্সন। তো
এইভাবে কিন্তু আপনারা বাগ বাউন্টি বা হান্টিং বা পেনিট্রেশন টেস্টিং এর করার ক্ষেত্রেও কিন্তু এইভাবে কিন্তু বের করে দেখতে পারেন যে কোন ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করে এবং ব্যাকডেটেড কোনগুলো ওয়েবসাইটে পিএইচপি এখনও ব্যাকডেটেড আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন।